ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 5 পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপার থেকে একটি 20 নম্বরের প্রশ্ন আদি মধ্যযুগের নগরায়ন প্রক্রিয়া বা আদি মধ্যযুগের তৃতীয় নগরায়ন বা আদি মধ্যযুগে নগরের কি অবক্ষয় হয়েছিল এই সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনার পর এর 20 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদেরকে প্রোভাইড করব এই ভিডিওর ভিতর দিয়ে। তো একবার আমরা বোর্ডে দেখে নেব যে আমাদের আলোচনার বিষয়টি কি রয়েছে। দেখো, আদি মধ্যযুগে ভারতের নগরায়ন। তা আদি মধ্যযুগের সময়সীমাটা কত আমাদেরকে জানতে হবে। মধ্যযুগের প্রথম ভাগ অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের পতনের পর 650 খ্রিস্টাব্দ থেকে সুলতানি যুগ শুরু 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়টা 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমাটাকে বলা হয় আদি মধ্যযুগ। এখন এই আদি মধ্যযুগেও নগরায়ন হয়, আবার মধ্যযুগেও নগরায়ন হয় যেটা সুলতানি যুগে। তা মধ্যযুগের নগরায়ন কিন্তু এখানে আলাদা, যেটা আমাদেরকে 7 পেপারে পড়তে হচ্ছে। আর 5th পেপারে আমাদেরকে পড়তে হচ্ছে আদি মধ্যযুগের নগরায়ন। ভারতবর্ষে প্রথম নগরায়ন হয় হরপ্পা বা সিন্ধু সভ্যতায় 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়সীমার মধ্যে হরপ্পায় নগরায়ন হয়, ভারত ইতিহাসের প্রথম নগরায়ন। এরপর দ্বিতীয় নগরায়ন হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গাঙ্গেয় উপত্যকায়। এই খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের নগরায়নকে আমরা বলি দ্বিতীয় নগরায়ন। এরপরে আমরা দেখব যে একেবারে আদি মধ্যযুগে গুপ্ত যুগের পতনের পর আদি মধ্যযুগে কিছু নগরের উত্থান হয়, যাকে আমরা বলি আদি মধ্যযুগের নগরায়ন, যাকে আমরা বলতে পারি তৃতীয় নগরায়ন। তাহলে যা তৃতীয় নগরায়ন তাই আবার আদি মধ্যযুগের নগরায়ন। আবার মধ্যযুগের যে নগরায়ন সুলতানি যুগে, তাকেও কিন্তু আমরা তৃতীয় নগরায়ন বলি। তো এখানে প্রপারলি তৃতীয় নগরায়ন বলতে শুধুমাত্র আদি মধ্যযুগের নগরায়ন নয়, সুলতানি যুগের বা মধ্যযুগের নগরায়নকেও বোঝায়। তো এখন আদি মধ্যযুগের ভারতের কি নগরায়ন হয়েছিল, সত্যি সত্যি নগরায়ন হয়েছিল? এটা নিয়ে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। যেমন এখানে রামশরণ শর্মা তিনি লিখছেন আদি মধ্যযুগের ভারতের সমাজ এবং অর্থনৈতিক ইতিহাস। রণবীর চক্রবর্তী তিনি লিখছেন প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে। ব্রজদুলাল চট্টোপাধ্যায় লিখেছেন, আর চম্পক লক্ষ্মী লিখেছেন। তো এনারা সবাই মধ্যযুগের নগরায়ন নিয়ে অনেক গবেষণা করেছেন। এর মধ্যে ব্রজদুলাল চট্টোপাধ্যায় এবং রামশরণ শর্মার মধ্যে কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে এই তৃতীয় নগরায়নের সময়সীমা নিয়ে। রামশরণ শর্মা বলছেন যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর যে সমস্ত নগরগুলো টিকে ছিল তা খুব দ্রুত তার অবক্ষয় হয়। 600 খ্রিস্টাব্দের মধ্যেই সমস্ত নগরের বেশিরভাগ নগরের পতন হয়, আর যেগুলো কম বেশি বেঁচে ছিল বা টিকে ছিল সেগুলো 1000 খ্রিস্টাব্দের পরে গিয়ে তাদের অস্তিত্ব আর আমরা দেখতে পাই না। তা রামশরণ শর্মা কেন এমনটা বলছেন? তার প্রথম যুক্তি যে আদি মধ্যযুগে আমরা জানি ব্যবসা বাণিজ্যের ব্যাপক অবনতি ঘটেছিল। এই ব্যবসা বাণিজ্যের অবনতির ফলে যে জনপদ হিসেবে নগরগুলো গড়ে উঠেছিল তার পতন ঘটে। এই কারণে আদি মধ্যযুগে নগরের অবক্ষয় ঘটেছিল বলে রামশরণ শর্মা মনে করেন। তবে এখানে ব্রজদুলাল চট্টোপাধ্যায় বলছেন অবক্ষয় হয়তো কিছু নগরের হয়েছিল, কিন্তু এই অবক্ষয় সারা দেশে সার্বিকভাবে ছিল না বা সর্বত্র সমানভাবে কিন্তু ছিল না। ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের মত হচ্ছে, এবং রণবীর চক্রবর্তী বা আর চম্পক লক্ষ্মী এনাদের প্রত্যেকেরই মত, যে আদি মধ্যযুগে ভারতে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয়। কারণ আমরা আরবীয় যে সমস্ত পর্যটকরা ভারতে এসেছিল তাদের বর্ণনা পড়ে আমরা জানতে পারি আদি মধ্যযুগে গুজরাট, কোঙ্কণ উপকূল এই সমস্ত জায়গায় কিন্তু ব্যবসা বাণিজ্যের ব্যাপক অগ্রগতি ঘটে, বিশেষ করে আরবীয় বণিকদের হাত ধরে। আরবীয় পর্যটক সুলেমান আল ইদ্রিসি, আল মাসুদি এনাদের লেখা থেকে আমরা জানতে পারি যে আদি মধ্যযুগে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি ঘটে এবং ভারতবর্ষের বিভিন্ন অংশে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে কিন্তু অনেক নগর গড়ে উঠেছিল। তো এইরকম কয়েকটা নগরের নাম দেখো এখানে বলছি, যেমন উত্তর ভারতে অহিচ্ছত্র, অত্রঞ্জি খেড়া, বারাণসী, তত্তানন্দপুর, আহার, সিয়াডনি, গোপাদ্রি যার বর্তমান নাম গোয়ালিয়র এবং রাজস্থানের নাডল। এগুলো কিন্তু আদি মধ্যযুগেই এদের উত্থান ঘটে। বারাণসী নগরটি যদিও অনেক আগে এর উত্থান হয়েছিল, কিন্তু এর অবক্ষয় কিন্তু হয়নি আদি মধ্যযুগে। তো এই আদি মধ্যযুগের এতগুলো নগরের উত্থান হয়। অ্যাকচুয়ালি আদি মধ্যযুগে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখব যে আভ্যন্তরীণ ক্ষেত্রে ভারতবর্ষের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্যের ব্যাপক অগ্রগতি ঘটে। ফলে বিভিন্ন হাট, যাকে আমরা হট্ট বা হট্টিকা বলি, এই হাট বা হট্টিকার পতন ঘটে।
এছাড়া বিভিন্ন জায়গায় শহর যাকে আমরা পত্তন বলি, সেই পত্তনের উত্থান ঘটে। তো এই হাট বাজার মণ্ডপিকাম বা নগরম এরকম বিভিন্ন বাণিজ্য কেন্দ্রের উত্থান হয়েছিল আদি মধ্যযুগে আভ্যন্তরীণ ক্ষেত্রে। এই বাণিজ্য কেন্দ্রগুলির মধ্যে কয়েকটি বাণিজ্য কেন্দ্র গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে, সেখানে প্রশাসনিক চরিত্র লাভ করে, শাসনতান্ত্রিক চরিত্র লাভ করে এবং তার বিকাশ ঘটে। আদি মধ্যযুগে এই নগরগুলোর উত্থান হয়। এছাড়া আদি মধ্যযুগে প্রশাসনিক কেন্দ্র হিসেবে কোনো রাজার প্রশাসনিক কেন্দ্র হিসেবে তার যে রাজধানী, সেই রাজধানীকে কেন্দ্র করেও কিন্তু নগরের উত্থান হয়। এছাড়া কোনো স্থানে হয়তো ধর্মীয় দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, যেমন মথুরা, বৃন্দাবন, এই সমস্ত জায়গায় ধর্মীয় উদ্দেশ্যকে সামনে রেখে এখানে জনসমাগম ঘটতে থাকে এবং নগরের শ্রীবৃদ্ধি ঘটে। তাহলে আদি মধ্যযুগে নগরের উত্থান কেন হয়েছিল? এক, ব্যবসা বাণিজ্যের অগ্রগতির জন্য। আরবীয় বণিকদের সাথে ব্যবসা বাণিজ্যের ফলে গুজরাট, কোঙ্কণ উপকূলে একাধিক জায়গায় নগর গড়ে ওঠে। এছাড়া দেশের মধ্যে আভ্যন্তরীণ বাণিজ্যের ব্যাপক শ্রীবৃদ্ধি ঘটে, যার সূত্র ধরে মণ্ডপিকা, হাট, হট্ট এই সমস্ত জনপদ বা বাজারের উত্থান ঘটে, যার মধ্য দিয়েও কিন্তু বড় বড় নগরের আবির্ভাব হয়েছিল। এমনটা মনে করছেন ডক্টর রণবীর চক্রবর্তী, ব্রজদুলাল চট্টোপাধ্যায় এবং আর চম্পকলক্ষ্মী। আর চম্পকলক্ষ্মী দক্ষিণ ভারতের নগরায়ন নিয়ে কিন্তু অনেকটা গবেষণা করেছেন। তিনি বলছেন দক্ষিণ ভারতে কুড়ামুক্কু, কাবেরী নদীর তীরে কুড়ামুক্কু বলে একটি নগর এবং পালাই আরাই বলে একটি নগর, এই দুটি নগর মানে জোড়া শহর, এর উত্থান ঘটেছিল এই আদি মধ্যযুগে। এইভাবে আর চম্পকলক্ষ্মী দক্ষিণ ভারতের নগরায়ন নিয়ে কিন্তু আলাদাভাবে তার গবেষণা তুলে ধরেছেন। কিন্তু দক্ষিণ ভারতের এই নগরায়ন হলেও বা উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে কিছু কিছু নগরায়ন হলেও আমরা এর আগের যে নগরায়ন অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় নগরায়নের সাথে যদি আমরা এই তৃতীয় নগরায়নকে তুলনা করি তাহলে দেখব যে আদি মধ্যযুগে কিন্তু সার্বিকভাবে নগরের বিকাশ ঘটেনি, বরং পুরনো প্রাচীন যুগের যে নগরগুলো ছিল এই সময়ে তার কিন্তু পতন ঘটে। 300 খ্রিস্টাব্দের মধ্যে অনেক নগরের পতন ঘটে, 600 খ্রিস্টাব্দের মধ্যে বেশিরভাগ নগরের পতন ঘটে এবং 1000 খ্রিস্টাব্দের মধ্যে অধিকাংশ নগরের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। এই জন্য ডক্টর রামশরণ শর্মা এই আদি মধ্যযুগকে নগরায়ন তো দূরের কথা, তিনি বলছেন যে এই যুগে যা নগর আগে ছিল তার পতন বা অবক্ষয় হয়েছিল। তাই আদি মধ্যযুগের নগরায়ন নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে এই বিতর্ক কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। একদল ঐতিহাসিকরা বলছেন যে আদি মধ্যযুগের ব্যবসা বাণিজ্যের অগ্রগতি ঘটে, যার সূত্র ধরে আরবীয় বণিকরা ভারতবর্ষে আসে এবং তাদের ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে অহিচ্ছত্র, অতরঞ্জিখেড়া, বারাণসী, তত্ত্বানন্দপুর, আহার, সিয়াডলি, গোপাদ্রি এবং নাডলের মতো শহর কিন্তু এই আদি মধ্যযুগে গড়ে উঠেছিল এবং দেশের মধ্যে অসংখ্য হাট, হট্ট, মণ্ডপিকা, নগরমের অস্তিত্ব আমরা আদি মধ্যযুগে দেখতে পাই। আবার পাশাপাশি রামশরণ শর্মা বলছেন আদি মধ্যযুগে ব্যবসা বাণিজ্যের অবক্ষয় ঘটে, নগরেরও এই সূত্র ধরে অবক্ষয় ঘটেছিল। তাই এর উপরে 20 নম্বরের যে অ্যান্সার রয়েছে সেটা আমি আমার অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। 4th সেমিস্টার হিস্ট্রি ডিএসসিসি 5 20 নম্বরের প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতের নগরায়ন প্রক্রিয়া সম্পর্কে লেখো। আদি মধ্যযুগে ভারতের নগর কেন্দ্রগুলির বিকাশ সম্পর্কে লেখো, বা আদি মধ্যযুগে নগরের অবক্ষয় কেন হয়েছিল, বা আদি মধ্যযুগে ভারতের তৃতীয় নগরায়ন সম্পর্কে লেখো। এক, নগরায়ন বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে, উত্তরটা যেভাবে লিখবে। ভারতবর্ষে নগরের উদ্ভব হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 2350 অব্দে। হরপ্পা সংস্কৃতির মধ্যে এই প্রথম পর্বের নগরায়নের প্রকাশ ঘটে। প্রথম পর্বের নগরায়নের পতন ঘটে আনুমানিক খ্রিস্টপূর্ব 1750 অব্দে। ভারতবর্ষের দ্বিতীয় পর্বের নগরায়ন ঘটে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। দ্বিতীয় পর্বের নগরায়নের মূল কেন্দ্র ছিল মধ্যগাঙ্গেয় সমভূমি অঞ্চল। দ্বিতীয় পর্বের নগরায়নের বিকাশকাল খ্রিস্টীয় 3য় শতক পর্যন্ত সম্প্রসারিত ছিল বলে মনে করা হয়। হরপ্পীয় নগরায়ন স্থায়ী হয়েছিল মোটামুটি 600 বছর, খ্রিস্টপূর্ব 1750 থেকে 2350। এর কিছু অবক্ষয়ী নিদর্শন আনুমানিক 1300 খ্রিস্টপূর্বাব্দে পাওয়া যায়, যাকে পরবর্তী হরপ্পা বা লেট হরপ্পিয়ান সংস্কৃতি বলা হয়। কিন্তু এর প্রায় 1000 বছর পর ভারতের নগর জীবনের কোনো ছাপ খুঁজে পাওয়া যায় না। এমনকি এই উপমহাদেশ থেকে পোড়ামাটির ইটও অদৃশ্য হয়ে যায়। কিন্তু দ্বিতীয় পর্বের নগরায়ন
উদ্ভব কাল থেকে খ্রিস্টীয় 300 শতক পর্যন্ত অবাধ গতিতে এগিয়েছিল। পরবর্তীকালে অধিকাংশ নগরের পতন হয় এবং নগরের গুরুত্ব হ্রাস পায়। রামশরণ শর্মার মতে সীমিত আকারে বা পুনরুজ্জীবিত রূপে যেভাবেই হোক দ্বাদশ শতক ও তার পরেও নগর জীবনের অস্তিত্ব বজায় থাকে। প্যারা করে ভারতের তৃতীয় পর্বের নগরায়ন ঘটে আদি মধ্যযুগে, কিন্তু এই নগরায়নের সঠিক সময়কাল সম্পর্কে অধ্যাপক রামশরণ শর্মার সাথে অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের মতভেদ দেখা যায়। রামশরণ শর্মা তার প্রাচীন ভারতের সামাজিক অর্থনৈতিক ইতিহাস 1996 গ্রন্থে বলেন 300 খ্রিস্টাব্দ নাগাদ অধিকাংশ নগর বিলুপ্তির পথে এগোতে থাকে, সামান্য কিছু 600 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে থাকে, তারপর সেগুলিও ধ্বংস হয়ে যায়। এমন নগর এদেশে খুব কমই আছে যার অস্তিত্ব 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল বলে মনে করা যায়। এই প্রসঙ্গে আদি মধ্যযুগে বাণিজ্যের সংকোচনজনিত কারণে নগরায়ন ব্যবস্থার অধোগতির বিষয়টি স্মরণীয়। নবম শতক থেকে আরবদের লেখার মধ্যে আরব ও ভারতীয় বণিকদের বাণিজ্যের কথা জানা যায়। সুলেমান 851 খ্রিস্টাব্দ, ইবন খর বা খুরদাদবা 992 খ্রিস্টাব্দ, আল মাসুদি 915 খ্রিস্টাব্দ, আল ইদ্রিসি 1162 খ্রিস্টাব্দ প্রমুখের লেখায় গুজরাট, কোঙ্কণ ও মালাবার উপকূলে ভারতীয় বন্দর ও শহরের অস্তিত্ব উল্লেখ পাওয়া যায়। চোল বন্দরে প্রায় 10,000 মুসলমান বাস করতেন বলে আল মাসুদি লক্ষ্য করেছেন। নবম শতকে রাষ্ট্রকূট লেখমালাতে এই বক্তব্যের স্বীকৃতি পাওয়া যায়। ইহুদি বণিকদের গেনিজা পত্রমালার ভিত্তিতে এস.ডি. গয়েতিয়েন ভারত ও আলেকজান্দ্রিয়ার উজ্জ্বল বাণিজ্যের কথা বলেছেন। নবম শতকে আরব বণিকদের রচনা থেকে বাংলায় সমন্দর নামক বন্দরের অস্তিত্ব জানা যায়। এই সকল বিবরণ থেকে ধরে নেওয়া যায় যে আদি মধ্যযুগে বাণিজ্যের গতি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়নি এবং নগরায়নের কাজ সীমিত আকারে হলেও অব্যাহত ছিল। অন্যদিকে ব্রজদুলাল চট্টোপাধ্যায় একথা বিশ্বাস করেন যে চতুর্থ থেকে ষষ্ঠ শতক পর্যন্ত সময়কালে উত্তর ভারতের বেশ কয়েকটি সমৃদ্ধ নগর অবক্ষয়ের কবলে পড়েছিল, কিন্তু এই অবক্ষয় সার্বিক ছিল বলে ডক্টর ব্রজদুলাল চট্টোপাধ্যায় মনে করেন না। সমকালীন পুরাতাত্ত্বিক নিদর্শন ও লেখের ভিত্তিতে তিনি প্রমাণ করেছেন যে আদি মধ্যযুগেও বেশ কিছু নগর নিজ নিজ চরিত্র বজায় রাখতে পেরেছিল। প্রত্নতাত্ত্বিক উৎখনন থেকে তিনি প্রমাণ করেছেন যে দ্বিতীয় পর্বের বিখ্যাত নগর অহিচ্ছত্র অর্থাৎ বেরিলি জেলা ষষ্ঠ শতকের পরেও শহুরে চরিত্র বজায় রেখেছিল। দিল্লির পুরনো কিল্লা, উত্তরপ্রদেশের অত্রঞ্জি খেড়া প্রভৃতি স্থানে উৎখনন করে তুর্কি অভিযানের পূর্ব পর্যন্ত নগরের অবক্ষয়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি। একইভাবে 300 থেকে 1200 খ্রিস্টাব্দের অন্তর্বর্তীকালে বারাণসী নগরের অস্তিত্ব অব্যাহত ছিল। বারাণসীর সন্নিকটে রাজঘাটে চতুর্থ স্তর 300 থেকে 700 খ্রিস্টাব্দ এবং পঞ্চম স্তর 700 থেকে 1200 খ্রিস্টাব্দ খনন কার্যের ফলে এই সত্য প্রমাণিত হয়েছে। বিভিন্ন লেখমালার সাক্ষ্য থেকেও আদি মধ্যযুগের নগর কেন্দ্রগুলির অনুসন্ধান পাওয়া যায়। 867 থেকে 907 খ্রিস্টাব্দের মধ্যে উৎকীর্ণ 10টি লেখ থেকে গাঙ্গে উপত্যকায় বুলন্দ শহরের সন্নিকটে তত্ত্বানন্দপুর শহরের অস্তিত্ব জানা যায়। লেখমালাতে বিভিন্ন রাস্তার বর্ণনা, যেমন কুরোত্থা, বৃহদ্রথা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত বাজার মানে পূর্ব হট্ট, বাজারে যাওয়ার পথ হট্ট মার্গ ইত্যাদি উন্নত নগর জীবনের সাক্ষ্য বহন করে। অধ্যাপক রণবীর চক্রবর্তী তার প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধান গ্রন্থে লিখেছেন, তত্ত্বানন্দপুর যে নগর সুলভ আকার ও চরিত্র ধারণ করেছিল, আহারের উৎখনন থেকে তার সমর্থন মিলেছে। প্রতিহার সাম্রাজ্যের অন্তর্গত সিয়াডেনিতে প্রাপ্ত লেখটি 907 থেকে 68 খ্রিস্টাব্দ সময়কালে সেখানে নগরের অস্তিত্ব প্রমাণ করে। এখানে পত্তন অর্থাৎ শহর, হট্ট অর্থাৎ বিপণন কেন্দ্র, অপর সড়ক অর্থাৎ বারান্দাযুক্ত বাড়ি ইত্যাদি শব্দের ব্যবহার নগর চরিত্রের আভাস দেয়। নগর জীবনের অন্যতম বৈশিষ্ট্য মন্ডা পিকারও অস্তিত্ব ছিল বলে অনুমান করা হয়। বাণিজ্য কেন্দ্রের পাশাপাশি সম্ভবত সিয়াডনি রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। 875 ও 876 খ্রিস্টাব্দের দুটি লেখ থেকে জানা যায় যে গুর্জর প্রতিহারদের আরেকটি ব্যস্ত নগর ছিল গোপাদ্রি, বর্তমান গোয়ালিয়র। নগরটি সম্ভবত প্রাকার দ্বারা পরিবেষ্টিত ছিল, সে কারণে নগরটিকে কোট্ট বা কেল্লা বলে উল্লেখ করা হয়েছে। প্রতিহার রাজগণ নিযুক্ত কোট্ট পাল এই দুর্গের রক্ষণাবেক্ষণ করতেন। বলাধিকৃত উপাধিধারী উচ্চপদস্থ সামরিক কর্মচারী গোপাদ্রিতে অবস্থান করতেন। বলাধিকৃত উপাধিধারী উচ্চপদস্থ সামরিক কর্মচারী গোপাদ্রিতে অবস্থান করতেন। এর থেকে এই নগরীর প্রশাসনিক গুরুত্ব বোঝা যায়। ব্রজদুলাল চট্টোপাধ্যায় গুর্জর ভূখণ্ডের অন্তর্ভুক্ত পৃথুদক মানে আধুনিক পোহোয়া বা পেহোয়া নামক আদি মধ্যযুগের একটি নগরের উল্লেখ করেছেন। 882 থেকে 83 খ্রিস্টাব্দের একটি লেখের ভিত্তিতে তিনি বলেছেন, পৃথুদক ছিল উত্তরাপথের প্রধান অশ্ব বাণিজ্য কেন্দ্র।
এই লেখ থেকে বিভিন্ন অশ্ব ব্যবসায়ীর বিবরণ জানা যায়। তবে পৃথু দকের তুলনায় সিয়াডনি ও গোপাদ্রি অনেক বেশি সমৃদ্ধ, ব্যস্ত ও গুরুত্বপূর্ণ শহর ছিল বলে অধ্যাপক চট্টোপাধ্যায় মনে করেন। সিয়াডনি প্রশাসনিক ও বাণিজ্য কেন্দ্র হিসেবে খ্যাত ছিল, অন্যদিকে গোপাদ্রি সামরিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। দশম শতকে উৎকীর্ণ কলচুরি রাজ্যের শাসক দ্বিতীয় লক্ষণ রাজের করিতলাই লেখের ভিত্তিতে ডক্টর ব্রজদুলাল চট্টোপাধ্যায় ওই অঞ্চলে মধ্যপ্রদেশের জব্বলপুর নগরায়নের সাক্ষ্য উপস্থিত করেছেন। এই লেখতে পুরাপত্তন কথাটির উৎকীর্ণ আছে। এছাড়া বিলহরি লেখতে ওই অঞ্চলে বৃহদাকার পত্তন মণ্ডাপিকার কথা উল্লেখ আছে। সম্ভবত বিলহরির সুবিস্তৃত উৎপাদন ক্ষেত্র ওই অঞ্চলে প্রচুর কৃষিজাত উদ্বৃত্ত যোগান দিত। এইভাবে বিলহরি বাণিজ্য কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একইভাবে রাজস্থানের নাডল কৃষি বাণিজ্যের আরেকটি কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে মণ্ডাপিকা গড়ে উঠলেও নাডল শহুরে চরিত্র লাভ করে। পরবর্তীকালে চহমান রাজাদের রাজধানী হিসেবে নাডল প্রতিষ্ঠা পায়। আর চম্পকলক্ষ্মী মালাবার উপকূল সহ দক্ষিণ ভারতে বাণিজ্যের প্রসার সম্পর্কে ব্যাপক গবেষণা করেছেন। তিনিও আদি মধ্যযুগে দক্ষিণ ভারতে বাণিজ্য কেন্দ্রিক নগরের উদ্ভবের কথা স্বীকার করেছেন। গ্রোথ অফ আরবান সেন্টার্স ইন সাউথ ইন্ডিয়া শীর্ষক প্রবন্ধে কুড়ামুক্কু এবং পালাই আরাই নামক জোড়া শহরের উত্থান ও বিকাশের কথা উল্লেখ করেছেন। কাবেরী বদ্বীপ অঞ্চলে গড়ে ওঠায় এই যুগ্ম শহরের পটভূমিতে তিনি স্থানীয় ধনাঢ্য ব্যক্তিদের চাহিদা, সন্নিহিত পশ্চাৎভূমি থেকে উদ্বৃত্তের যোগান ইত্যাদি উপাদানের অস্তিত্ব লক্ষ্য করেছেন। বাণিজ্যের কারণে এখানে জনবসতি বৃদ্ধি পায়। শহরের উদ্ভবের প্রাথমিক পর্বে স্থানীয় মন্দির কর্তৃপক্ষ নানাভাবে বণিকদের সাহায্য করেন। এইভাবে কুড়ামুক্কু পালাই আরাই শহরের প্রতিষ্ঠা করেন। প্যারা করে শেষ প্যারা। আদি মধ্যযুগে তৃতীয় পর্বের নগরায়নের চরিত্র প্রথম ও দ্বিতীয় পর্বের নগরায়ন থেকে স্বতন্ত্র ছিল। প্রথম ও দ্বিতীয় পর্বের নগরায়নের ভিত্তি ছিল কোনো উন্নত ও বৃহৎ শক্তি হিসাবে তাদের গুরুত্ব, কিন্তু তৃতীয় পর্বের নগরগুলি ছিল আঞ্চলিক এবং বাণিজ্য ক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ। তাই আদি মধ্যযুগের নগরগুলি অধিকাংশ ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন স্তর ও স্থানীয় শক্তির কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছিল। তো এই ছিল আদি মধ্যযুগের নগরায়নের উপরে 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।